শুভেচ্ছা। বাঙালিয়ানার শায়নহের সংবাদে স্বাগত। মুন্ডারি বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা। বিশ্বজুড়ে প্রায় 20 লাখ আর বাংলাদেশে প্রায় 1.5 লাখ মানুষের মাতৃভাষা মুন্ডারি। বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগে প্রচলিত ভাষা এটি। এছাড়াও নেপাল ও ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এ ভাষা প্রচলিত। মুন্ডা জনগোষ্ঠী এ ভাষায় কথা বলে। মুন্ডারি বাণী হরফে ভাষাটি লেখা হয়। বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সংবিধানে না থাকা গণভোট আয়োজন নিয়ে উঠছে প্রশ্ন। বৈধতা নিয়ে সন্দিহান খোদ সংবিধানের অভিভাবক সংস্থার কর্মকর্তারাই। নির্বাচনের ঠিক আগে বিপুল টাকা সহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক। বিভিন্ন স্থানে ভোট কেনা এবং নাশকতার চেষ্টার অভিযোগ দলটির বিরুদ্ধে। এছাড়াও বাঙালিয়ানায় দেখবেন 2014, 18 ও 24 সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হতে চলেছে। যদিও জুলাই সনদ অনুমোদনের জন্যই এই গণভোট এমনটাই বলা হচ্ছে, তবে এটি মূলত সংবিধান সংশোধনের বা নতুন সংবিধান প্রণয়নের জন্যই গণভোট। জুলাই সনদে সংবিধান সংশোধনমূলক প্রস্তাবনাগুলোই গণভোটের প্রস্তাবে রাখা হয়েছে সুপ্তভাবে। তবে এই গণভোট আদতে কতটা বৈধ সে প্রশ্ন তুলছেন সংবিধান এবং আইন সংশ্লিষ্ট অনেকেই। 2011 সালে পাশ হয় সংবিধানের 15 সংশোধনী। এই সংশোধনী অনুযায়ী বিলোপ হয়ে যায় গণভোট সংশ্লিষ্ট 142-এর 1-এর ক অনুচ্ছেদটি। যদিও 2024 সালে সর্বোচ্চ আদালতের এক রায়ে এই সংশোধনীর আংশিক বাতিল হয়, তবে গণভোট আবারও বৈধতা পেয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত নন খোদ সংবিধানের অভিভাবক বলে পরিচিত সুপ্রিম কোর্টের বিচারপতিদের একাংশ। বর্তমানে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক বিচারপতি বাঙালিয়ানাকে বলেছেন, নির্বাচিত সংসদ ছাড়াই গণভোটের সিদ্ধান্ত নেওয়া আসলে কতটুকু বৈধ সে প্রশ্ন থেকে যায়। সবার আগে সংসদ নির্বাচন জরুরি ছিল। সে সংসদ ঠিক করত গণভোটকে ফিরিয়ে আনা হবে কিনা। এরপর গণভোট আয়োজন করে সংবিধানের মূলনীতিগুলো বদলানোর কথা ভাবা যেত। আরেকজন সংবিধান ও আইন বিশেষজ্ঞ, যিনি বর্তমানে একটি সংবিধান স্বীকৃত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন, স্বাভাবিক কারণেই নিজের পরিচয় প্রকাশ না করে এই গণভোটের বিরোধিতা করেছেন। তার মতে, সরকার নিজেরাই যখন হ্যাঁ ভোটের পক্ষে প্রচার শুরু করে এবং রাষ্ট্রের কর্মচারীদের একটি নির্দিষ্ট পক্ষে থাকতে বাধ্য করে, তখন এমনিতেই এই গণভোটের বৈধতা থাকে না। তিনি মনে করেন, শুধু আদালতের রায় দেখিয়ে গণভোট আয়োজনের সুযোগ ছিল না। এমনকি গণভোটের ফল ব্যবহার করে নির্বাচিত সংসদকে গণপরিষদ দেখানোর সুযোগও আদতে নেই। দু 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ভিন্ন ধারা তৈরি করেছে। এই তিনটি নির্বাচনই দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে এবং এগুলোকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে ব্যাপক মেরুকরণ ও বিতর্ক তৈরি হয়েছে। 5 জানুয়ারি 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি ছিল বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি বড় বাঁক বদল। 2011 সালে সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। বিএনপি ও বিরোধী দলগুলো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে অস্বীকার করে এবং নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেয়। ফলে দেশে ব্যাপক রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ নিবন্ধিত দল এই নির্বাচন বর্জন করে। এর ফলে 300টি আসনের মধ্যে 153টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না এবং প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। 30 ডিসেম্বর 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি সব দলের অংশগ্রহণের কারণে শুরুতে ব্যাপক আশা জাগিয়েছিল। নির্বাচনে সব দল অংশ নিলেও ভোটের দিন এবং ভোটের আগের রাতে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে বিরোধী দলগুলো। এটি সাধারণ মানুষের কাছে রাতের ভোট হিসেবে পরিচিতি পায়, যদিও নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট 288 আসনে নিরঙ্কুশ জয়লাভ করে। 7 জানুয়ারি 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ঘটনা। পুনরায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি এবং সমমনা দলগুলো এই নির্বাচন বর্জন করে। সরকার তার সিদ্ধান্তে অটল থেকে সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনেই নির্বাচনের আয়োজন করে।
ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আওয়ামী লীগ অনেক আসনে দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজস্ব নেতাদের দাঁড় করিয়ে দেয়। আওয়ামী লীগ 223টি আসন পেয়ে জয়লাভ করে। স্বতন্ত্র প্রার্থীরা, যাদের অধিকাংশই আওয়ামী লীগ নেতা, তারা 62টি আসন পেয়ে চমক দেখান। জাতীয় পার্টি পায় মাত্র 11টি আসন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ভোটের দিন রাতেই কেন্দ্র পর্যায়ে ঘোষণা করা হবে। বিশৃঙ্খলা এড়াতে সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা একই সঙ্গে শুরু হবে। অধিকাংশ কেন্দ্রের ফলাফল মাঝরাতের মধ্যে পাওয়া যাবে বলে আশা করছে ইসি। কমিশনার স্পষ্ট করেন যে কেন্দ্র থেকে আসা ফলাফল ঘোষণার পর 13 ফেব্রুয়ারি হবে চূড়ান্ত কম্পাইলেশন বা সংকলন। প্রতিটি কেন্দ্রের অপ্রাতিষ্ঠানিক ফলাফল ফর্ম 18তে লিপিবদ্ধ করে প্রার্থী বা এজেন্টের উপস্থিতিতে রিটার্নিং অফিসার স্বাক্ষর করবেন। এই স্বাক্ষরিত ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তীতে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। নির্বাচনের ঠিক আগে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন টাকার ব্যাগ সহ আটক হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। 11 ফেব্রুয়ারি বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে তিনি আটক হন বলে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান। তিনি বলেন, বেলাল উদ্দিন ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। তার কাছে একটি ব্যাগ রয়েছে। তিনি দাবি করেছেন সেখানে 50 লাখ টাকা রয়েছে। কি করেন আপনি? শিক্ষকতা। খাগড়াছড়ি সদর পৌর এলাকার শালবন 6 নং ওয়ার্ডে ভোটারদের মধ্যে অর্থ প্রদান ও অর্থের বিনিময়ে নাশকতা করার সময় একটি ভোট কেন্দ্রের পাশ থেকে জনতা এবং প্রশাসনের হাতে আটক হন কয়েকজন জামায়াতে ইসলামী কর্মী। এদের মধ্যে আছেন ওয়ার্ড আমির মোহাম্মদ লিটন এবং সহ সভাপতি কামরুল রাইটার এবং অফিস সম্পাদক নুরুল হক। এ সময় তাদের কাছে বোতল ভর্তি অকটেন পাওয়া যায়। ফেনী 1 আসনের ঘোপাল ইউনিয়নে জামায়াত প্রার্থী এস.এম. কামালের সমর্থক শিবিরের সদস্য আরিফিন কথিত রকেট লঞ্চার সহ স্থানীয় জনতার হাতে আটক হন। সিলেট 3 আসনে টাকা বিতরণকালে বালাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রহমত জনতার হাতে আটক হন। মৌলভীবাজার 2 কুলাউড়া সদরে ভোটারদের মাঝে টাকা বিলি করতে গিয়ে পৌর শিবির সভাপতি আশরাফ সহ পুলিশের হাতে আটক 4 শিবির কর্মী। আওয়ামী লীগের সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান মারা গেছেন। 10 ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 73 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত জটিলতা ও ব্রেইন স্ট্রোকে ভুগছিলেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান নবম জাতীয় সংসদে ঢাকা 1 আসনের এমপি ছিলেন। ছাত্র ইউনিয়নের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি আওয়ামী লীগের 3 বার দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেন। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এক ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় সন্দেহভাজন হামলাকারীকেও মৃত পাওয়া গেছে। তার শরীরে আত্মঘাতী আঘাতের চিহ্ন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় আইনসভার সদস্য ল্যারি নিউফেল্ড ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই এলাকায় জরুরি বাহিনী মোতায়েন করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে এবং তদন্তের স্বার্থে স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া পারস্পরিক বাণিজ্য চুক্তি কার্যকর হলে দেশটি থেকে 4,500 শ্রেণীর পণ্য আমদানিতে শুল্ক শূন্যে নামিয়ে আনতে হবে বাংলাদেশকে। চুক্তি কার্যকর হওয়ার দিন থেকেই এই সুবিধা কার্যকর হবে। বাকি 2,210টি শ্রেণীর পণ্যে ধাপে ধাপে শুল্ক প্রত্যাহার করতে হবে। আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হলেও মূল্য সংযোজন কর বা মূসক বা ভ্যাট, অগ্রিম কর ও অগ্রিম আয় করে ছাড় দেওয়া হয়নি। আমদানি পর্যায়ে এসব কর পরিশোধ করতে হবে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া পণ্যে যে রাজস্ব আদায় হয় তার 38% আমদানি শুল্ক থেকে এবং 62% আসে বিভিন্ন কর থেকে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। গত বছর বিশ্বজুড়ে বিভিন্ন খেলায় সন্দেহজনক পাতানো ম্যাচের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে কিছুটা অগ্রগতি হয়েছে। 2024 সালের তুলনায় এই হার কমেছে 1%। বিশ্বব্যাপী 70টি খেলায় 10 লাখ ইভেন্টে নজর রেখে 1116টি এমন সন্দেহজনক ম্যাচ পেয়েছে স্পোর্ট রাডার। তাদের প্রকাশিত ইন্টিগ্রিটি ইন অ্যাকশন 2025 গ্লোবাল অ্যানালাইসিস অ্যান্ড ট্রেন্ডস বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
উন্নত নজরদারি, আইনের কঠোর প্রয়োগ ও জনসচেতনতামূলক উদ্যোগের ফলে এই সুফল মিলেছে বলে মনে করছে স্পোর্ট রাডার। প্রতিষ্ঠানটি সুইজারল্যান্ড ভিত্তিক খেলাধুলার বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণী ফার্ম। বিশ্বের নেতৃস্থানীয় খেলাধুলার প্রযুক্তিগত এ তথ্য বিশ্লেষণী প্রতিষ্ঠান কনমেবল, উয়েফা ও ফিফার অংশীদার। বাঙালিয়ানা শায়নহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।